প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নজর দিচ্ছি প্র্যাকটিস সেট 28 এর দিকে। আমরা এর আগের প্র্যাকটিস সেটগুলো সিরিয়ালে দিয়েছি এবং সবগুলো একটা আমাদের ইয়েতে প্লেলিস্টে আপনারা পাবেন। ১ থেকে একদম ২৭ অবধি পাবেন। আজকে ২৮ নাম্বারটা। তো প্রশ্নগুলো দেখে নেবেন। প্রশ্নগুলো ভালো আছে। সব প্রশ্নগুলোই আলাদা এবং আমাদের এখানে সাবজেক্টের মোটামুটি ১০ টা প্রশ্ন থাকে আর গ্রামার নিয়ে ১০ টা প্রশ্ন থাকে। অর্থাৎ দুরকমই প্রশ্ন থাকে। তো প্রশ্নগুলো আশা করি কাজে লাগবে। তো চলুন দেখে নিই। তবে এমসিকিউ গুলোর ক্ষেত্রে একটা খুব জরুরি ব্যাপার অবশ্যই বলা উচিত যে এমসিকিউ গুলো দেখছি মানেই যে এই এমসিকিউ গুলো পরীক্ষাতে আসবে এরকম কোনো ব্যাপার নয়। এমসিকিউ গুলো আসলে আমরা এমসিকিউ গুলোর একটা প্রিপারেশন নেই। পরীক্ষাতে তো বিভিন্ন রকম এমসিকিউ হতে পারে, আপনারা জানেন যে এমসিকিউ এর কোনো শেষ নেই। আমি বারবার করে এই কথাটাই বলি যে এমসিকিউ এর কখনো কিন্তু শেষ নেই। এমসিকিউ কোনো একটা লাইন এরকম থেকে দিবে যে লাইনটা কল্পনার বাইরে। তো সেই জিনিসগুলো এমসিকিউ এর ক্ষেত্রে করা যায় এবং এমসিকিউটার প্রিপারেশনটা একদম যে খুব ভালো করে নেওয়া যায় সেটাও না। কিন্তু এগুলো হচ্ছে কিছু ধারণা দেওয়া যে প্রশ্ন কিরকম হতে পারে এবং প্রশ্নগুলো আমরা কি টাইপের গুলো পড়বো বা কতটা ডিপে গিয়ে পড়বো, এই টাইপের কিন্তু প্রশ্নগুলো আমরা করি। তার মানে যে যে প্রশ্নগুলোই দেখছি ওগুলোই যে থাকবে এরকমটা কিন্তু ব্যাপার নয়, এরকমটা ধরে নিলেও সেটা নিজেরই ক্ষতি হবে। যাকে তাহলে প্রশ্নটার দিকে নজর দিই। Practice set 28. Number one. The subtitle of the poem 3 years she grew in sun and shower is দিয়ে বলা আছে দেখুন, subtitle of 3 years she grew in sun and shower is number A, back to nature, number B, growth of Lucy, number C, Lucy and nature, number D, none of this. এখানে দেখুন চারটা অপশন দেওয়া আছে। তো এর সাবটাইটেলটা জানতে চাচ্ছে 3 years she grew in sun and shower, এটা সাবটাইটেল জানতে চাচ্ছে। তো আমাদের যদি এটা পড়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই চারটা অপশনের মধ্যে কোনটা। তাহলে চারটা অপশনের মধ্যে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে চারটা অপশনের মধ্যে এখানে সাবটাইটেল 3 years she grew in sun and shower এর মধ্যে যে আমরা চারটা অপশন দিয়েছি এটাতে কিন্তু এই প্রথম তিনটে টাইটেল যেটা দেওয়া আছে সেটা কিন্তু কোনোটি নয়। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে নান অফ দিস। তার মানে প্রথম প্রশ্নটা কিন্তু এটা ট্রিকি প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করলাম যে দেখুন এরকমও থাকতে পারে। অর্থাৎ আহ, সবগুলো প্রশ্নের যে একদম টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়া থাকবে যে এই প্রশ্নটার উত্তর এটাই, নাও হতে পারে। কারণ আমরা জানি যে 3 years she grew in sun and shower এর হচ্ছে সাবটাইটেলটা আমরা পাই বা অল্টারনেটিভ টাইটেলটা পাই আমরা হচ্ছে এডুকেশন অফ লুসি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি যে এখানে সেটা কোনোটাই নাই, যার জন্য আমাদের অপশন ডি। এটা একটা ট্রিকি প্রশ্ন, খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু নান অফ দিস, বোথ এ অ্যান্ড বি এই টাইপের অপশনগুলো যেগুলো আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখে থাকি, এবার কিন্তু কম্পিটিশন বেশি হওয়ার জন্য এই টাইপের প্রশ্ন আমরা এক্সপেক্ট করছি, এই টাইপের প্রশ্ন থাকবে। এই জন্য একটু সতর্ক থাকতে বলছি যে এই টাইপের প্রশ্নের প্রতি কিন্তু একটু সতর্ক থাকবেন। যাকে তাহলে আমরা এ নাম্বারটা ১ নাম্বারের প্রশ্নটা পেয়ে গেলাম। এটা কিন্তু হচ্ছে নান অফ দিস। আচ্ছা, এবার ২ নম্বরটাতে আসি দেখুন। And from whose unseen presence? The phrase unseen presence is an example of. Phrase unseen presence এটা কিসের এক্সাম্পল? তাহলে দেখুন কিসের এক্সাম্পল। নাম্বার এ হাই প্যালেস, নাম্বার বি হাইপারবোল, নাম্বার সি অ্যালিগরি, নাম্বার ডি অক্সিমরন। তাহলে এটার আনসিন প্রেজেন্সটা কিসের এক্সাম্পল? তাহলে এটা কিন্তু আমি বারবার বলছি, এর আগেও বলেছি, আমরা বিশেষ করে একটা প্রিপারেশনের ভিডিও আছে সেখানেও বলেছি যে প্রশ্ন কিন্তু থাকে 2016 প্রশ্নটাতে আমরা দেখেছি যে এরকম কিন্তু আমরা প্রশ্নগুলো পাই। তার জন্য কিন্তু আমাদের এগুলোর প্রিপারেশন নিতে হবে। তাহলে আনসিন প্রেজেন্স এটা কিন্তু হচ্ছে কিসের এক্সাম্পল? আমরা এই চারটার মধ্যে আমরা পাচ্ছি এটা, দিস এন এক্সাম্পল অফ অক্সিমরন। অক্সিমরন এক্সাম্পল যদি প্রয়োজন হয় একটু দেখে নেবেন কাইন্ডলি। আচ্ছা, এবার আসি ৩ নম্বর প্রশ্নটাতে। দেখুন ৩ নম্বর প্রশ্নটাও কিন্তু একটু ডিপে গিয়ে প্রশ্নটা করেছি। Elihu used some words or expressions which strike the readers in particular. এরকম করে একটা লাইন দেওয়া আছে যে কিছু এক্সপ্রেশন বা ওয়ার্ড আছে যেগুলো কিন্তু আমাদের রিডারদের স্ট্রাইক করে। সেগুলোর এমন ফলোইং ফোর ওয়ার্ডস, ওয়ান ওয়াজ নট ইউজড ইন দ্য টেক্সট অ্যাজ এক্সাম্পল। অর্থাৎ চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডের মধ্যে তিনটেই উনি টেক্সটে ব্যবহার করেছিলেন এক্সাম্পল হিসাবে এই ওয়ার্ডগুলো বা এক্সপ্রেশনের। এর মধ্যে একটা ওয়ার্ড ব্যবহার করেননি এই চারটা অপশনের মধ্যে। সেটা হুইচ ইজ দ্য ওয়ার্ড, ওয়ার্ডটা কোনটা এটা বলছে। তাহলে এটা কোনটা হবে? দেখুন অপশনগুলো দেওয়া আছে স্পার্কল, ব্লেজ, ফ্লিকার, গ্লিম। এই কিন্তু মানে চারটা অপশন দেওয়া আছে।
তাহলে কোনটা ব্যবহার করেননি, তার মানে দেখুন প্রশ্নটা কিন্তু কতটা ডিপে গিয়ে প্রশ্নটা। তাহলে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে তিনি কি কি ওয়ার্ড গুলো ব্যবহার করেছিলেন। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি যে কি কি ওয়ার্ড গুলো ব্যবহার করেছিলেন, তার মানে একটা বাদ দিয়ে, তার মানে একটার অ্যান্সারটা কি হবে আমাদের খুঁজছি। তাহলে এটা কিন্তু তিনি ফ্লিকারটা ব্যবহার করেননি। দ্যাট ইজ এখানে অপশনটা হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্লিকার ইজ নট ইউজড ইন দ্য টেক্সট অ্যাজ এ এক্সাম্পল অফ দ্য স্ট্রাইকিং ওয়ার্ডস অর এক্সপ্রেশনস। আচ্ছা, তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম, ফ্লিকার। আচ্ছা, নাম্বার 4, হুজ আইস ওয়ার কম্পেয়ার্ড টু লাম্পস অফ ইমপ্রেশনলেস গ্লাস। এটা কার আইটাকে এভাবে তুলনা করা আছে দেখুন, মিস্টার থার্লোস, সরি মিসেস থার্লোস, মিস্টার থার্লোস, থার্লোস ব্রাদার, মিসেস থার্লোস মাদার। তাহলে এখানে চারজনের কিন্তু নাম দেওয়া আছে, তার মধ্যে কার আইটাকে ইমপ্রেশনলেস গ্লাসের সঙ্গে তুলনা করা আছে। তাহলে এটা কিন্তু অক্সের থেকে নেওয়া এবং একটু ভিতর থেকে নেওয়া। আমি কিন্তু বারবার করে বলি যে টেক্সটটাকে ফলো করতেই হবে, টেক্সটে এই টাইপের প্রশ্নগুলো দেখতেই হবে। এমসিকিউ গুলো দেখতে হলে বারবার ভালো করে টেক্সট দেখতেই হবে। আচ্ছা, 4 নাম্বারটা কিন্তু হচ্ছে মিস্টার থার্লোস আইসটাকে কিন্তু আমরা পাই লাম্পস অফ ইমপ্রেশনলেস গ্লাস এর সঙ্গে তুলনা করা। আচ্ছা, তাহলে 4 নাম্বারটা হয়ে গেল। আচ্ছা, এবার আসছি 5 নাম্বার প্রশ্নটাতে। The skylark is compared to glowworm golden, which is found in a dash of dew. তার মানে এখানে দেখুন আবার বলছে স্কাইলারকে একটা গ্লো আর্মের সঙ্গে তুলনা করা আছে, এবং যে গ্লো আর্ম গোল্ডেনটাকে পাওয়া যায় একটা ড্যাশ অফ ডিউতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। টেক্সটের ওয়ার্ডটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে। তাহলে সেটা কোনটা? তাহলে সেটা কি ভেল, নাকি ডেল, নাকি লি, নাকি গ্লেন? এই 4টার মধ্যে কোনটা হবে? তাহলে আমাদের টেক্সটের মধ্যে এখানে কি ছিল সেটাকে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তার মানে এখানেও টেক্সটের সেই প্রশ্নটা, তাহলে কি হতে পারে সেটা? তাহলে হচ্ছে আমরা এটা যখন দেখব তখন ওই জায়গাটাতেই কিন্তু ছিল আমাদের যে এটা হচ্ছে ডেল অফ ডিউ। তার মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, 5 নাম্বারটা। তাহলে ডেল অফ ডিউ এর মধ্যে বি নাম্বার 5 হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী আসছি। দ্য হিরোইন অফ দ্য ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান রাইনা লাভস টু রিড হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স। রাইনা কোন রাইটারদের লেখা পছন্দ করতেন? এটা একটা কমন প্রশ্ন, প্রথম দিকেই আমরা প্রশ্নটা পাই। টেনিসন এন্ড ব্রাউনিং, শেলি অ্যান্ড কিটস, বায়রন অ্যান্ড পুস্কিন, কোলরিজ অ্যান্ড সাউদে। তাহলে এটা প্রশ্নটা জানা আছে এবং তুলনামূলক সহজ প্রশ্ন। আচ্ছা, তাহলে কাকে পছন্দ করতেন কোন রাইটারদের? বায়রন অ্যান্ড পুস্কিনের লেখাগুলো কিন্তু পছন্দ করতেন। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটাতে। That would be foolish indeed. This line is seemed to be uttered. এই লাইনটা কে বলেছে? লাইনটা কিন্তু দেখুন, লাইনটাকে এমনি নজর করলে কিন্তু বোঝা যায় না যে লাইনটা কোত্থেকে নেওয়া। তাহলে এটা কিন্তু আমাদের ড্রিম চিলড্রেন থেকে নেওয়া একটা লাইন, এবং কে আটার করেছিলেন, কে বলেছিলেন, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে জন বলেছেন না এলিস বলেছেন, না নিউ হাউস ওনার যে বাড়িতে পরে শিফট করা হয় জিনিসগুলো, আচ্ছা, না মিসেস ফিল বলেছিলেন, কে বলেছিলেন? তাহলে এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। এখানে এই কথাটা কিন্তু বলেছিলেন হচ্ছে জন। আমি আরেকটা কথা বলি যে কিছু কিছু প্রশ্ন অনেকে অনেক জটিল ধরনের প্রশ্ন করেন। আমার মনে হয় না 2016 বা তার আগে পিছে পরের প্রশ্নগুলো দেখে মনে হয় না অতটা জটিল প্রশ্ন থাকে। একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ডটাকে মানে মেনটেন করলেই হয়। একদম খুব জটিলতর প্রশ্নগুলো, বিভিন্ন টাইপের প্রশ্নগুলো আমি দেখি অনেকে পারপ্লেক্সড হয়ে যান। আমার মনে হয় না অতটা পারপ্লেক্সড হওয়ার ব্যাপার আছে। আহ, কিছু প্রশ্নগুলো টেক্সট খুঁটিয়ে ভালো করে দেখলেই হবে। একদম ক্রিটিসিজম বা ক্রিটিক্যাল থিওরি এই টাইপের প্রশ্নগুলো মনে হয় অ্যাভয়েড করা যেতে পারে। এটা আপনারা একটু ভাববেন। তবে এটা অবশ্যই সবারই ব্যক্তিগত, আপনারা যদি চান দেখতে পারেন। তবে আমার মনে হয় এইসব টেক্সট বেসড প্রশ্নগুলো ভালো। এবং আমি কিন্তু 2016 প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, দেখিয়েছি যে প্রশ্নগুলো কিন্তু এরকম থাকে। তো সেগুলোর সম্পর্কে ডিটেইলস বলেছি। আপনারা দেখবেন পরীক্ষা প্রস্তুতির একটা ভিডিও আছে কিভাবে প্রস্তুতি নেব। এই ভিডিওটা দেখলেই অনেকটা আইডিয়া পাবেন, ওখানে 16 প্রশ্নটা নিয়ে আলোচনা করা আছে। দেখে এবার আসি পরের প্রশ্নটাতে। আচ্ছা, 8 নাম্বার। দ্য পোলার্স ডিসলাইক আরশাদ ফার্স্ট বিকজ as he is a stranger, as he eloped with Diamelen, as Arshad did not like them, as Arshad was not a native. আচ্ছা, 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোনটা?
চারটা অপশনের মধ্যে হচ্ছে পোলার্সরা আরশাদকে পছন্দ করতেন না, এটার কারণ হচ্ছে হি ইজ এ স্ট্রেঞ্জার। এটাই হচ্ছে অ্যান্সারটা, অর্থাৎ নাম্বার 8 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি নাম্বার 9টা। নাম্বার 9টা দেখুন, when the narrator first saw Wilson he wore, যখন ন্যারেটর আমাদের প্রথম উইলসনের সঙ্গে দেখা হয় তখন কি পড়েছিলেন, তখন উইলসন কি পড়েছিলেন? এ ব্রাউন শার্ট অ্যান্ড পেয়ার অফ হোয়াইট ট্রাউজার্স, এ পিঙ্ক শার্ট অ্যান্ড পেয়ার অফ গ্রিন ট্রাউজার্স, এ ব্লু শার্ট অ্যান্ড পেয়ার অফ হোয়াইট ট্রাউজার্স, এ ব্রাউন শার্ট অ্যান্ড পেয়ার অফ গ্রে ট্রাউজার্স। চারটা অপশন দেওয়া আছে। তাহলে তিনি কি পড়েছিলেন? আমরা কিন্তু টেক্সটটা যখন করেছি, টেক্সটটাকে জানেন সবাই, অনেকেই দেখছেন টেক্সট, খুব সুন্দর করে টেক্সটটাকে অ্যানালাইজ করা আছে, আপনারা দেখবেন, ভালো লাগবে। সবাই প্রশংসাও করছেন যে ভিডিওগুলো ভালো লাগছে। তো ভালো লাগলে আমারও ভালো লাগবে, আপনারাও উপকৃত হবেন। আচ্ছা, আগে নাম্বার 10, সিসেরো নেভার স্পোক বেটার, হু স্পোক অ্যান্ড টু হুম। এই কথাটা কে কাকে বলেছিল? হেস্টিংস টু মিস হটক্যাসল, টনি টু হেস্টিংস, হেস্টিংস টু মার্লো, অ্যান্ড টনি টু মিস নেভিল। আচ্ছা, চারজন মানে আমরা অপশনগুলো পাচ্ছি কে কাকে বলেছিল তার মধ্যে। তাহলে 10 নম্বরটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই কথাটা কিন্তু হেস্টিংস বলেছিলেন এবং মার্লোকে বলেছিলেন অনেকটা তাকে এনকারেজ করার জন্য। এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা গল্পটার মধ্যে দেখি, যদিও আমি এটার ভিডিও দিতে পারিনি, তবে একটু টেক্সটটা দেখে নেবেন, পারলে ভিডিওটা দেব। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের হেস্টিংস টু মার্লো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা ছিল আমাদের 10টা এমসিকিউ টেক্সট থেকে। এবার আসি গ্রামার থেকে। একই সঙ্গে গ্রামার প্রিপারেশনটা নেওয়া জরুরি, এবং আবারও বললাম যে কি টাইপের প্রিপারেশন নেব, প্রশ্নগুলো যে সেটাই কমন পাবো এরকম ব্যাপার নয়, বা আপনারা অতটা বোকা নন যে আমি বলবো যে না এগুলো থেকে 100% কমন থাকবে এবং আপনারা সেটা মেনে নেবেন, এরকম বোকা কেউই নয়। ব্যাপারটা হচ্ছে প্রশ্ন টাইপটা জানতে হবে, এই টাইপের কোন টাইপের প্রশ্নগুলোকে ফলো করব সেটা জানতে হবে, এবং সেটা নিয়ে সেভাবে পড়তে হবে, এবং তার পিছনেই লুকিয়ে থাকে সাকসেস। তো চলুন তার গ্রামারটা ফলো করি এবার। নাম্বার 11, অন এ লং ড্রাইভ, এটা পি, ফ্রেন্ডস দ্যাট অনেস্টা সাজেস্টেড দে শুড গো, এরকম করে দেওয়া আছে, ইজ এরকম করে দেওয়া আছে, চারটা পার্ট, এবং সেই চারটা পার্ট অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করতে বলছে, অর্থাৎ জাম্বলড আপ ফ্রেজেস দেওয়া আছে, তো সেটাকে আমরা অ্যারেঞ্জ করে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করব। চারটা অপশন দেওয়া আছে দেখুন, আর কিউ পি এস, পি কিউ এস আর, আর কিউ এস পি, এস পি কিউ আর, এই চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে কোনটা হবে রাইট অপশন? আমরা দেখেছি কিন্তু এরকম প্রশ্ন থাকে, তো সেটা 16 প্রশ্নে দেখেছি। আচ্ছা, তো এটাতে কোন অ্যান্সারটা হবে? নাম্বার 11 কিন্তু আমরা যদি খেয়াল করি যে এটা কিন্তু সি অ্যান্সারটা হবে, কারণ সি দেখুন আপনারা, অন্বেষা সাজেস্টেড, সাজেস্টেড, তারপরে এখানে আছে অন্বেষা সাজেস্টেড দিয়ে কিউ, সাজেস্টেড হার ফ্রেন্ডস দ্যাট, এটা হচ্ছে, তারপরে হচ্ছে দে শুড গো অন এ লং ড্রাইভ, এরকম করে এটা কিন্তু সেন্টেন্সটা রাইট কনস্ট্রাকশন। তাহলে হচ্ছে 11 নাম্বার হচ্ছে সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। Number 12, choose the plural form of the word army. Army plural form. Number A, army. Number B, arms. Number C, soldier. Number D হচ্ছে armies. তাহলে এর মধ্যে কোনটা হবে? এটার মধ্যে একটা কনফিউশন হয়, যার জন্য এই প্রশ্নটা দেওয়া প্লুরাল ফর্মটা। তাহলে আর্মির প্লুরাল ফর্ম কিন্তু হচ্ছে আর্মিস, এর আর এ আর এম আই ই এস, আর্মিসটাই কিন্তু প্লুরাল ফর্ম। আচ্ছা, পরের প্রশ্নে আসি। অহিঞ্জিতা সেই টু তানসিন, হি উড রিটার্ন টু আস ফর লং। তাহলে এটা কি করতে বলছে দেখুন, এটা আমি দিতে ভুলে গেছি, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে, ডাইরেকশনটা দিলে ভালো হতো। আচ্ছা, অহিঞ্জিতা টোল্ড তানসিন দ্যাট শি উড রিটার্ন টু দেম ফর লং, অহিঞ্জিতা টোল্ড তানসিন দ্যাট হি রিটার্নড টু দেম ফর লং, অহিঞ্জিতা টোল্ড তানসিন দ্যাট হি উড রিটার্ন টু দেম ফর লং, অহিঞ্জিতা টোল্ড তানসিন দ্যাট হি উড রিটার্ন টু হার ফর লং। তাহলে কিন্তু এটা বলা আছে, চারটা অপশন দেওয়া আছে। এবার এগুলো ন্যারেশনের ক্ষেত্রে কি হয়, ন্যারেশন পারা যায়, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে একটু সময়টাকে পড়ে ছোট্ট ভুলটাকে দেখতে হয় কোথায় ভুলটা আছে, বাকিগুলোর ক্ষেত্রে একটাই অ্যাকুরেট অ্যান্সার হয়। এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা অ্যান্সারটা হচ্ছে সি, Anjita told Tansin that he would return to them for long.
তাহলে হচ্ছে 13 নাম্বার 13 হচ্ছে সি অ্যান্সার। আচ্ছা, দ্য ম্যান ইজ আনএবল টু পে হিজ ডেটস, হি ইজ অর অ্যান লুজার, ব্যাংক্রাফট, ইনসলভেন্ট, প্যান্ডার। তাহলে এখানে একটা মানুষ তার ডেট দিতে পারছে না, তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে লুজার না ব্যাংক্রাফট না ইনসলভেন্ট না প্যান্ডার, কোনটা বলবো? তাহলে এটা কিন্তু ইনসলভেন্ট বলবো আমরা। আচ্ছা, পরেরটায় আসি। নাম্বার 15, শ্রেয়সী এক্সপেক্টস গুড নিউজ, চেঞ্জ দ্য ভয়েস। কি কি অপশন দেওয়া আছে? লেট গুড নিউজ বি এক্সপেক্টেড, লেট শ্রেয়সী এক্সপেক্ট গুড নিউজ, গুড নিউজ ইজ এক্সপেক্টিং ফ্রম শ্রেয়সী, গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই শ্রেয়সী। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে চেঞ্জ দ্য ভয়েসের ক্ষেত্রে? ভয়েস চেঞ্জ গুলো আশা করি জানাই আছে সবার। তো এখানে ভয়েস চেঞ্জটা কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি নাম্বার 16-এ। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড ট্রেইটর। ট্রেইটরের কিন্তু জেন্ডার চেঞ্জ করতে বলছে। আমরা জানি জেন্ডার চেঞ্জ কিন্তু থাকে। যারা 9, 10 এর জন্য পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই জানেন যে জেন্ডার চেঞ্জ কিন্তু থাকে। এটাও কিন্তু একটা জেন্ডার চেঞ্জ। তো এক্ষেত্রে দেখুন নাম্বার কি কি আছে অপশন? টেট্রিক্স, টেইটোরিস, ট্রেইট্রেস, টেইটোরেস। কোন অপশনটা রাইট হবে? তো আমাদের নাম্বার 16 এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, দেখুন 16 এর ক্ষেত্রে খেয়াল রাখতে হচ্ছে কিন্তু সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এগুলোর ক্ষেত্রে দেখুন বানানের একটু কম বেশি এবং এগুলোই গুলিয়ে দেয়, যার জন্য আমাদের স্পেলিংটাও কিন্তু একটু দেখতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে। 16 সি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রেট্রেস। ওকে, নেক্সট ওয়ান আসছি। আলিজা উইশড শি কুড ফ্লাই টু মার্স, হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন? আচ্ছা, নাম্বার এ ইন্ডিকেটিভ মুড, নাম্বার বি ইম্পারেটিভ মুড, নাম্বার সি সাবজাংটিভ মুড, নাম্বার ডি নান অফ দিস। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখেছি মুড এসেছিল এবং মুডের প্রয়োজনও আছে, পড়ার প্রয়োজন আছে, মুডটাকে জানতে হবে। তো এটা কোন মুড হবে? এটা কিন্তু আমাদের পাচ্ছি নাম্বার 17, এটা অ্যান্সার পাচ্ছি সাবজাংটিভ মুড। যারা মুডটা পড়েছেন তারা জানেন এটা সাবজাংটিভ মুড এবং খুব সুন্দর একটা সাবজাংটিভ মুড এক্সাম্পল। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরেরটাতে। হি শুড বি প্রম্পট ড্যাশ ডুইং হিজ ডিউটি। তাহলে কোনটা? এ ইন, বি অ্যাট, সি ওভার, ডি উইথ। তার মানে কোনটা এখানে রাইট অ্যান্সার হবে? 18 এর রাইট অ্যান্সার হবে কিন্তু হি শুড বি প্রম্পট ইন ডুইং, ইন ডুইং। এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাও 18 এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এটা আমাদের প্রিপোজিশনের ভাগের মধ্যে পড়ে গেল। আচ্ছা, পরের প্রশ্নে। আচ্ছা, 19, neither my brothers nor my sister dash me wake up, choose the appropriate form of verb। আমরা দেখেছি কিন্তু appropriate form মানে ভার্বের ফর্মটা থাকে। আচ্ছা, এটা কোনটা হবে? হেল্প না হেল্পস না দুটোই ব্যবহার করা যেতে পারে, দ্যাট ইজ বোথ অফ দিস। না ডি অনলি অ্যান্ড অক্সিলারি ভার্ব নিডেড, নাকি অক্সিলারি ভার্ব দিলেই হয়ে যাবে? আচ্ছা, তাহলে এখানে কোনটা হবে? এখানে কিন্তু আমাদের হচ্ছে অপশনটা, কারেক্ট অপশনটা হচ্ছে বি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। আপনারা যারা এই নাইদার নরের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখেননি, আমাদের একটা ভিডিও আছে, এটা দিয়ে একটা ভিডিও আছে, অ্যাজ ওয়েল এস দিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন, তাহলে এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে ডিটেলস বলছি না, কারণ এখানে ডিটেলস বললে সেটার সময়টা অনেক বেশি বেশি লেগে যাবে। আচ্ছা, 19 হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসছি লাস্ট ওয়ান। What the eyes has seen is truth and remains in the mind. আচ্ছা, the subclause used here is, এখানে যে সাবক্লজটা ইউজ করা আছে, দ্যাট ইজ এখানে একটা সাবক্লজ ইউজ করা আছে। সাবক্লজটাকে সেটা কোন টাইপের সাবক্লজ? ইটস নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ না বোথ এ অ্যান্ড বি, নাকি নাউন অ্যাডজেক্টিভ দুটোই? মানে এখানে সেটাই জানতে চাইছে। তো এই সাবক্লজটা কোন সাবক্লজ? তাহলে আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এই সাবক্লজটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এটা নাউন ক্লজ হচ্ছে রাইট অ্যান্সার 20। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই 20 প্রশ্নগুলো এই টাইপের। আবার বলে দিচ্ছি যে প্রশ্নগুলো এগুলোই থাকে বা আমার সেটগুলো থেকেই থাকবে সেটা নয়, বা কারোর সেট থেকেই থাকবে, কোনোটাও না থাকতে পারে, কিন্তু এটা প্রিপারেশন, কনফিডেন্স বাড়ানো, প্রস্তুতি কিভাবে নিতে হয় সেটার গাইডেন্স আশা করি কাজে লাগবে। এই গাইডেন্স গুলো ফলো করে সেই মানে আমরা যদি এগিয়ে যাই তাহলে ফলো মানে তাহলে কাজে লাগবে। তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই এভাবেই পড়বেন। আশা করি ভালো প্রিপারেশন হবে এবং সফল হবেন। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.